ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর আপনাদেরকে জানাতে চাই। ঢাকা মেডিকেল থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, একটু যদি জানান যে ওসমান হাদির শারীরিক অবস্থা এখন কেমন। আমরা জানতে পারছি যে তিনি লাইফ সাপোর্টে আছেন, আপনি বলছিলেন যে তার সার্জারি চলছে, সে বিষয়ে কোনো আপডেট আছে কিনা? না, এখন পর্যন্ত তার যে চিকিৎসা, যে সার্জারি, সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন এবং তার যে মস্তিষ্কে যে গুলি, ডাক্তার যখন পরিচালকের সাথে কথা বললেন তিনি বলছিলেন যে তার মস্তিষ্কের ভিতরে গুলিটি প্রবেশ করেছে। সেটি আসলে এখন পর্যন্ত বের করতে পেরেছি কিনা সেই বিষয়টি নিয়ে আমরা এখন পর্যন্ত আসলে ডাক্তারদের পক্ষ থেকে এবং তার চিকিৎসায় যারা চিকিৎসা করছেন তাদের পক্ষ থেকে, অর্থাৎ ঢাকা মেডিকেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে তার অবস্থা বলা যায় যে মোটামুটি আশঙ্কাজনকই, মোটামুটি ভালোই আশঙ্কাজনক এবং তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিবেন নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হবে বা দেশের বাইরে নেওয়া হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত কোনোরকম সিদ্ধান্ত আসেনি এবং কোনোরকম সিদ্ধান্ত তার পলিটিক্যাল বা রাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা ঢাকা মেডিকেল থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসলে ওইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাদবাকি এখন পর্যন্ত তার যে চিকিৎসা সেটি এখন পর্যন্ত চলছে এবং তার আগে আমি আপনার মাধ্যমে যেটি জানানোর চেষ্টা করেছিলাম যে ঢাকা মেডিকেলের যে পরিচালক তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন মুঠোফোনে, আমরা তাকে কল দিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। তিনি বলছিলেন যে তার ব্রেনের ভিতরে গুলিটি প্রবেশ করেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং খুবই ক্রিটিক্যাল অবস্থায় তিনি আছেন। তিনি আমাদেরকে ঢাকা মেডিকেলের যে পরিচালক তিনি তেমনটি জানিয়েছেন। এবং এছাড়া কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসার পর থেকে আমরা দেখেছি এখানে তার রাজনৈতিক যে সহযোদ্ধা তাদের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে ক্রমান্বয়ে বাড়ছে এবং হাসপাতালের বাইরে যে সড়কটি মেইন সড়ক সেখানে আমরা দেখছি যে সেখানে বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে এবং নানাবিধ মিছিল, তার সমর্থক যারা রয়েছেন তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং হসপিটালের ভিতরেও তার যে সমর্থক যারা রয়েছেন তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে একেবারে দিনের আলোয় প্রকাশ্যে এভাবে ওসমান হাদিকে গুলি করা এটি আসলে জুলাই যোদ্ধাদেরকে এবং নির্বাচনকে থ্রেট দেয়া, অর্থাৎ সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পথে যে অন্তরায় হয়ে দাঁড়ানোর যে চেষ্টা সেটির যে প্রারম্ভিকা এবং সেটা শুরুটাই মূলত ওসমান হাদিকে দিয়েই যে শুরু হয়েছে সেটি তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ছোট ছোট আকারেই কিন্তু ঢাকা মেডিকেলের সামনেই মিছিল হচ্ছে এবং ওসমান হাদিকে গুলির সাথে যারা জড়িত, যে কালো বাইকে করে গুলি করে পালিয়ে যারা গিয়েছেন তাদেরকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা সে দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি এখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন তারা ওসমান হাদিকে দেখে এসে এবং ডাক্তারদের সাথে কথা বলে এসে তারাও যেমনিভাবে ওসমান হাদির যে আশঙ্কাজনক অবস্থায় আছেন এটি যেমন জানান দিচ্ছেন, পাশাপাশি তারা গতকালকে যে তফসিল ঘোষণা করা হলো এবং 12 ফেব্রুয়ারি 2026 সালে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দিকে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটছেন সেটি নিয়ে কিন্তু ইতোমধ্যে শঙ্কার কথা বলছেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারা এবং ওসমান হাদির যে সমর্থক রয়েছেন তারা বলছেন যে একটি পক্ষ এবং পতিত সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচনকে একটি যে সুষ্ঠু নির্বাচন করার যে চেষ্টা সেই চেষ্টাকে ব্যাহত করার যে বিষয়টি সেটি করার জন্যই মূলত আজকে ওসমান হাদির উপরে হামলা করা হয়েছে সেই বিষয়টি তারা তুলে ধরছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। যেহেতু এর আগেও আমরা দেখেছি চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় যে গুলির ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং যে এবি পার্টির যিনি রয়েছেন ফুয়াদ তার উপরেই উত্তেজনকর পরিস্থিতি তৈরি হওয়া, এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারণায় যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, হামলার পরিবেশ তৈরি হয়েছে তফসিলের আগে, সেটি যেমন আশঙ্কার একটি উদ্বেগের জায়গা তৈরি করেছে। এবং আজকে ওসমান হাদির উপরে তিনি আমরা তার সাথে যারা ছিলেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি মূলত আজকে যে নির্বাচনী যে প্রচারণার যে কাজ সেটি মূলত তিনি করছিলেন, অর্থাৎ তিনি নির্বাচন ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মূলত আমরা দেখেছি যে তিনি ঢাকা ৮ আসন কেন্দ্রিক যে তার যে প্রচারণা সেটি তিনি চালাচ্ছেন। এবং
এবং আজকেও তিনি জুমার নামাজের পরে তার যে টিম রয়েছে সেটিকে 5 ভাগে ভাগ করেছেন। ভাগ করে তিনার যে অর্থাৎ ওসমান হাদির যে ভাগটি অর্থাৎ তিনি যে টিমটাতে ছিলেন সেই টিমটাই ছিল মূলত বিজয়নগর অর্থাৎ কালভার্ট রোড যেটাকে বলা হয় সেই রোডটিতেই তিনি ছিলেন এবং সেখানেই মূলত তিনি তার যে প্রচারণা সেটি চালাচ্ছিলেন এবং এরপরই তাকে যে দুর্বৃত্তরা এসে তাকে একটি গুলি করে তারা পালিয়ে যায়। এবং এই যে গতকালকে তফসিল ঘোষণা করা হলো, তফসিলের আগের যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তো উদ্বেগ জন্ম দিয়েছে বটে এবং আজকের যে ঘটনা তফসিল ঘোষণা করার পরে আজকের ঘটনাটি আরও উদ্বেগজনক একটি পরিস্থিতি তৈরি করছে বলে ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন তারা বলছেন। পাশাপাশি এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসছেন তারাও কিন্তু এই ধরনের শঙ্কা প্রকাশ করছেন। সবশেষ আমি আরেকবার একটু ওসমান হাদির যে শারীরিক যে তথ্যটি সেটি আমি বলছি, সেটি যে এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন, তার যে ব্রেনের ভিতরে যে গুলিটি প্রবেশ করেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এর বাইরে এখন পর্যন্ত আসলে ডাক্তারদের পক্ষ থেকে কোনো তথ্য নেই। দোলা। সুলতান মাহমুদ আরিফ, আপনি আমাদেরকে বলছিলেন যে মির্জা আব্বাস যখন এসেছিলেন হাসপাতালে তখন কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে, এটির কারণটা কি সেটি কি জানাতে পারবেন আমাদেরকে? আর সরকারের পক্ষ থেকে কেউ এসেছেন কিনা, কোনো উপদেষ্টা বা প্রেস টিমের কেউ এসেছেন কিনা সেই বিষয়টিও যদি একটু আমাদেরকে জানান। আসলে না, এখন পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ এসেছে আমরা সেটি দেখিনি। এবং এর আগে আপনি মির্জা আব্বাসের কথা যেমনটি বলছিলেন, আসলে ওসমান হাদি যে আসন থেকে অর্থাৎ ঢাকা 8 আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন ঠিক একই আসন থেকে মির্জা আব্বাস তিনিও কিন্তু নির্বাচন করছেন এবং জামাত ইসলামের প্রার্থী রয়েছেন। জামাত ইসলামের প্রার্থীও কিন্তু এখানে এসেছেন এবং যে মির্জা আব্বাস তিনিও এসেছেন। মির্জা আব্বাস দেখে বের হওয়ার পরেই মূলত এখানে আসলে যে ওসমান হাদির সমর্থক এবং অন্যান্য যারা রয়েছেন আসলে এখানে কোন দলের সমর্থক বা রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গরা স্লোগান দিয়েছে কিনা সেটা নিশ্চিত নয়। তবে এখানে একটি উত্তেজনকর পরিস্থিতি এবং মির্জা আব্বাসকে ঘিরে রাখা কোনোরকম বিশৃঙ্খল পরিবেশ এবং ওই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু উত্তেজনকর যে পরিস্থিতি তাকে ঘিরে বিভিন্ন ধরনের স্লোগান সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং এরপরই সেনাবাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাকে এখান থেকে সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে তাকে এখান থেকে বের করে নিয়ে গেছেন। দুলা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। সুলতান মাহমুদ আরিফ, আমরা একটু হিরণ খানের কাছে যেতে চাই। হিরণ খান প্রায় ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং বিজয়নগরের যে বক্স কালভার্ট এলাকায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে তিনি আছেন এবং প্রথম তিনি আমাদেরকে সিসিটিভির ফুটেজটি দেখাচ্ছিলেন যে কিভাবে আসলে কত কাছ থেকে জনাব হাদিকে গুলি করা হয়েছে এবং যারা গুলি করেছেন তারা বাইকে ছিলেন। বাইক থেকে একজন একটিমাত্র গুলি করেই সেখান থেকে খুব দ্রুত বেগে তারা সেখান থেকে পালিয়ে যান। হিরণ খান দর্শকদেরকে সেই সিসিটিভির ফুটেজ দেখাচ্ছিলেন এবং হিরণ একটু যদি আমাদেরকে জানান যে এরপরে আসলে কি জানতে পারলেন। আর কারণ ঘটনা ঘটেছে 2:20-এ, এখন প্রায় 5:40 বাজে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার মতো সময় চলে গিয়েছে। এর মধ্যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে কি জানাতে পারছে? দোলা, আসলে ঘটনাটি ঘটেছে 2:24-এ এবং সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটা জানা গেল যে তিনি মূলত কালভার্ট রোড যেটি এবং বলা যেতে পারে ফকিরাপুর কালভার্ট রোড, সেখান থেকে বিজয়নগর, আমি যেখানে দাঁড়িয়ে আছি বিজয়নগর কালভার্ট রোড ঠিক যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এইখানটিতে প্রথম গাড়ির তার যেই অটোরিকশা সেই অটোরিকশার গতিরোধ করার চেষ্টা করা হয় এবং প্রথমে যখন গতিরোধ করতে না পারে তখন কিন্তু আসলে তারা একটি গুলি, মাথার উপরে একটি গুলি করে চলে যায় এবং দুজন ছিল মোটরসাইকেলে করে, যেটি সিসিটিভি ফুটেজ দেখে করা গেছে, জানা গেছে এবং প্রত্যক্ষদর্শীরাও বলছিলেন প্রথমে যখন আমি এখানে ঘটনাস্থলে আসি তখন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও খুঁজে পাচ্ছিলেন না যে কোথায় এই ঘটনাটি। আমি এলাকাবাসীর সাথে কথা বলতে বলতে আসলে যেহেতু তিনি এখান থেকে রিকশায় করে ঢাকা মেডিকেল গেছেন, অর্থাৎ এখানে যখন তিনি আহত হন, তার গুলিবিদ্ধ হয়, এখান থেকে তিনি বিজয়নগর থেকে সোজা বলা যেতে পারে আলরাজি যে হাসপাতাল, সেই হাসপাতালের ওই দিক থেকে আসলে মেন রোডে ওঠেন, ওখান থেকে প্রেস ক্লাব হয়ে তারপরে তিনি ঢাকা মেডিকেলে যান। যে অটোতে করে এসেছিলেন সেই অটোতে করে, তার সাথে একজন সহযাত্রী ছিলেন এবং তিনি কিন্তু আসলে চিৎকার করছিলেন এবং আমরা যতটুকু শুনতে পেরেছি ওসমান হাদি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন। এবং আপনি একটু আগে বলছিলেন যখন 4টার দিকে আপনার সাথে কথা হয় তখন আপনি বলছিলেন যে ওসমান হাদি এর আগে বারবার করে বলছিলেন যে তাকে বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তিনি কিন্তু এমনটি অভিযোগ করেছিলেন। আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, তারা বলছিলেন যে এই ধরনের অভিযোগ পল্টন থানায়
যে জায়গাটিতে আসলে ঘটনাটি ঘটেছে সেটি পল্টন থানা। সেই পল্টন থানার ওসির সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন না ওনার থানায় এই ধরনের কোনো অভিযোগ নেই, অর্থাৎ উনি যে এলাকাতে থাকেন সে এলাকাতে হয়তোবা থাকতে পারে, সেই বিষয়ে তারা খতিয়ে দেখবেন কোনো জিডি কিংবা অভিযোগ কিংবা মামলা। সাধারণত হত্যার হুমকির ক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি অভিযোগ এবং সাধারণ ডায়েরি নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারপরে তদন্ত করেন। কিন্তু সবথেকে উদ্বেগের বিষয় তিনি বারবারই বলছিলেন যে তার বিরুদ্ধে হুমকি আসছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছেন কিনা সেই বিষয়টিও কিন্তু আসলে এখানে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে গতকালকে তফসিল ঘোষণা হওয়ার পরে আজকে একটি স্বতন্ত্র প্রার্থীর উপরে এমন গুলি নেককারজনক সন্ত্রাসী হামলা, সেটি কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ কিন্তু আসলেই ভীত সন্ত্রস্ত। তারা বলছিলেন যে নির্বাচনকে ঘিরে তারা যে বিষয়টি বারবারই অনুধাবন করছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কী হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে, সেটি কিন্তু এখন গুরুত্ব বিষয়। কারণ নির্বাচনকে ঘিরে যখন প্রশ্ন উঠছিল নির্বাচন হবে কি হবে না, সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিন্তু অনেক বড়। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলছেন যে এই যে ঘটনাটি, সেই ঘটনাটি দ্রুত তারা যারা গুলি করেছেন এবং এর পিছনে কুশীলব কারা তারা খুঁজে বের করবেন, এমনটি কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন। হিরণ, আপনার নিশ্চয়ই মনে আছে যে চট্টগ্রামে কিন্তু কিছুদিন আগে আমরা এই ধরনের খবর জানাচ্ছিলাম যে বেশ কয়েকটি কন্ট্রাক্ট কিলিং এর ঘটনা ঘটেছে এবং সেখানেও টার্গেট করে এভাবে খুন করা হয়েছে। এবং এরপরে ঢাকায় একেবারে প্রকাশ্যে রাজপথে এ ধরনের একটি ঘটনা ঘটলো, যেখানে যারা গুলি করেছেন তাদেরকেও কন্ট্রাক্ট কিলার বা পেশাদার বলেই মনে হচ্ছিল, কারণ তারা খুব কাছে থেকেই গুলি করে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে গেছেন। এবং আজ সকালে প্রেস সচিব বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে তারা খুব কঠোর অবস্থানে যাবেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগেই বললেন যে তাদের হাতে আসলে কোনো ম্যাজিক নেই, যে নির্বাচন আসলেই তারা খুন খারাপি এগুলো বন্ধ করে ফেলতে পারবেন। তো এখন আসলে এই বড় শহরগুলোতেই যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আশ্বস্ত হবার মতো কোনো খবর আছে কিনা আপনাদের কাছে? দোলা, দেখুন, নির্বাচনকে ঘিরে এর আগে আমরা দেখেছি, আপনি যেমন চট্টগ্রামের কথা বললেন, এছাড়াও শুধু নির্বাচনকে ঘিরেই নয়, রাজধানী জুড়ে কিন্তু প্রায় সময় আমরা দেখেছি ব্যবসায়ীরা ডাকাতি হচ্ছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, দুই পক্ষের মধ্যে মারামারি। কয়দিন আগে আমরা দেখছি আন্ডার ওয়ার্ল্ডের দুই গ্রুপের মারামারিতে দুই গ্রুপে কোন্দলে একজনকে প্রকাশ্যে দুই বেলাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে আপনি যেমনটি বললেন কন্ট্রাক্ট কিলার, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আসলে ক্রাইম রিপোর্টিং করতে গিয়ে যেটা দেখেছি যে এই ধরনের ঘটনায় কিন্তু আসলে কন্ট্রাক্ট কিলাররা আসলে এই কাজগুলো করেন। এবং 5 আগস্টের পরে বারবারই বলা হচ্ছিল যে রাজধানী জুড়ে যে মাফিয়া, যারা রাজধানী জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন মামলায় তারা জেলে ছিলেন, তারা বের হয়ে এসেছেন। এবং এই কন্ট্রাক্ট কিলার যারা রয়েছেন, যারা দেশের বাইরে ছিলেন তারা দেশের ভিতরে প্রবেশ করেছেন, যারা জেলে ছিলেন তারা প্রকাশ্যে ঘুরছেন, এমন অভিযোগ কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু বারবারই তুলে ধরেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বারবারই কিন্তু এই বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে, কারণ সামনে একটি নির্বাচন, সরকার সর্বোচ্চ রকমের চেষ্টা করছে নির্বাচন করার জন্য, যার কারণে এই নির্বাচনে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বড় ধরনের বাধা, সেটি কিন্তু আসলে বারবারই বলা হচ্ছিল। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবারই বলছিলেন তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। জি হিরণ, আবার আপনার কাছে ফিরে আসবো আমরা।